একেবারে সাধারণভাবে যদি বলি, ১ম ধাপ হলো যিনি অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান, আগে নিজের সঙ্গে নিজের বুঝটা পরিষ্কার করতে হবে যে, আমি কি এই কাজটার জন্য যোগ্য? আমার কি এই যোগ্যতা আছে? আমি কি এই ঝুঁকিগুলি নিতে পারবো? আমি কি পরিশ্রমটা করতে পারবো? আমি কি দীর্ঘ সময় লেগে থাকতে পারবো? এটি নিজের সঙ্গে নিজে বুঝটা তৈরি করা। আর আমি একটি প্রতিষ্ঠানের সাংবাদিক, আমি নিজে, নিজে খুব বুঝলাম যে আমি খুব ভালো কাজ করতে চাই, করতে পারবো। কিন্তু আমার প্রতিষ্ঠান বা যিনি আমার সম্পাদক তিনি বুঝলেন না, তাহলে হবে না। কাজেই ১ম ধাপটি হচ্ছে সম্পাদকের আস্থা অর্জন। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি সেখানে সম্পাদক যাতে আমার উপর আস্থা রাখতে পারে যে এই কাজটা আমি করতে পারবো। যেমন ধরেন আপনি স্পোর্টস রিপোর্টিং করেন। স্পোর্টস রিপোর্টিংয়ে স্পোর্টসের বিষয়ে আপনি রিপোর্ট করেন। এটি দিয়ে নজরে আসা খুব মুশকিল। শুধুমাত্র ম্যাচ কভার করা, শুধুমাত্র জয়ী-বিজয়ী হওয়া, শুধুমাত্র আ ক্রিকেট, ফুটবল বা অন্য খেলার কভার করলাম, তা দিয়ে খুব বেশি আসার সুযোগ থাকে না। কিন্তু একজন রিপোর্টার যদি, স্পোর্টস রিপোর্টাররা যদি সেই স্পোর্টস অঙ্গনের পিছনে কি দুর্নীতি আছে, পিছনে কি আ অসামঞ্জস্যগুলি আছে, সেগুলি যদি ধরতে পারেন, তাহলে পরে তিনি স্পোর্টস রিপোর্টার হয়েও স্পোর্টস অঙ্গনের অনুসন্ধানী সাংবাদিক হতে পারেন এবং সম্পাদক বুঝতে পারেন যে এই সাংবাদিকটি, এই রিপোর্টারটি তার শুধুমাত্র বিটের মধ্যে সীমাবদ্ধ না, তো বিটের মধ্যের যে ইনডেপথ রিপোর্টিং বা অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে যোগ্য হয়ে উঠতে পারেন। আমি একটু উদাহরণ দিই যে অ্যান্ড্রু জেনিংস নামে একজন বিদেশি সাংবাদিক আছেন। তিনি স্পোর্টসই কভার করতেন। কিন্তু তিনি বিখ্যাত হয়ে গেলেন যখন তিনি ফিফা নিয়ে অনুসন্ধান করলেন যে ফিফাতে কত ধরনের কেলেঙ্কারি হয় এবং সেটি একটা বড় স্টোরি। সেই বড় স্টোরিতে তিনি কীভাবে ফিফার ভিতরে ঢুকলেন, তথ্য বের করলেন। আর যেটি আগের এপিসোডেও বলেছি, এখনও বলছি যে শুধুমাত্র ফাইল বের করাটা কিন্তু অনুসন্ধানী সাংবাদিক না। অনেকগুলি কাগজ আমার কাছে আসলো। সেই কাগজ দেখে সেই কাগজগুলি আমি বের করলাম। এটি অনুসন্ধানী সাংবাদিকতা না। অ্যান্ড্রু জেনিংস ফিফা কভার করতে গিয়ে সেই ফিফার কত টাকার অনিয়ম হয়েছে, ফিফার বিভিন্ন টুর্নামেন্টকে কিভাবে টেন্ডারে অনিয়ম করেছে, ফিফার কর্মকর্তারা কোন দেশের কাছ থেকে কত পরিমাণ ঘুষ খেয়েছে, সমস্ত নথি বের করলেন এবং একটি মানে স্পোর্টস জগতের সবচাইতে কেলেঙ্কারি বা রিপোর্ট একটা প্রকাশিত করলেন। বলা হয় যে শুধুমাত্র স্পোর্টস না, আমাদের যেমন গ্ল্যামার জগৎ আছে, আমাদের ফিল্মের জগৎ বলেন, কালচারাল জগৎ বলেন, মানুষ এইসব বিটের সাংবাদিকরা শুধুমাত্র গ্ল্যামার নিয়ে নিউজ করে। কিন্তু একটা এই গ্ল্যামার জগতের অন্ধকার যে জায়গাটি আছে সেটি তারা করেন না। কাজে আপনি যখন একজন ভালো অনুসন্ধানী রিপোর্টার হইতে যাবেন, তখন আপনি যে বিটই করুন, আপনি মানে গ্ল্যামার জগৎ করেন, স্পোর্টস করেন, ফিন্যান্স করেন, শুধুমাত্র টিপিক্যাল যে সারফেস রিপোর্টিং সেটি করলে চলবে না। আপনার সম্পাদকের নজরে আপনাকে আসতে হবে যে আপনি এর বাইরেও ভিতরে ঢুকতে পারেন এবং সেখান থেকে ভালো রিপোর্ট করতে পারেন। ২ নম্বর যে যোগ্যতাটা লাগবে যে নিজের সাথে বোঝাপড়া। যে এই যে আমি একটা বিট করি, সেই বিটের ভিতরে তো সবাই আমাকে ভালো বলে। সবাইকে আমি ভালো বলি। কিন্তু আমি যখন একটা ইন ডেপথ রিপোর্টিং এর মধ্যে যাব, আমি যখন একটা অনুসন্ধানী রিপোর্টিং এর মধ্যে যাব, তখন তো এদের মধ্যে অনেকের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। অনেকের বিরুদ্ধে তথ্য আমার কাছে আসবে। সেটি আমি করতে পারব কিনা। ৩ নম্বর যে যোগ্যতাটা সেটি ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখা। অনুসন্ধানী সাংবাদিক খুবই ধৈর্যের কাজ, খুবই মেজাজ নিয়ন্ত্রণ রাখার কাজ। হঠাৎ করে আমি ধৈর্য হারায় ফেললাম, হঠাৎ করে আমি মেজাজ হারায় ফেললাম এবং মনে হলো যে আমি এখনই শেষ করে দিলাম তাড়াহুড়া করে, তাহলে সেটা অনুসন্ধানী সাংবাদিকতা হবে না। আপনাকে ধৈর্যের সাথে এটাকে প্রমাণিত সত্য হিসেবে গ্রহণ করতে হবে। যে তথ্যগুলি আমার কাছে আসবে সেটা প্রমাণিত সত্য কিনা। আমরা বলি যে ভালো সাংবাদিকতা কঠিন, অনুসন্ধানী সাংবাদিকতা তার চেয়েও কঠিন। কাজে আমি খুব ভালো সাংবাদিক হলাম, এইটুকুই শেষ না। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে আমাকে আরও ভালো করতে হবে। সেই ভালোর দিকে আমাকে মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে একটা বড় কাজ হচ্ছে নিজের নেটওয়ার্ক বাড়ানো। যে টিপিক্যাল যে নিউজ সোর্সগুলি আছে, সেই টিপিক্যাল নিউজ সোর্স দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা হয় না। একজন মৌলিক গবেষণা করার পরে একজন অনুসন্ধানী সাংবাদিক যখন তার বিষয়ের ভিতরে ঢোকেন, তার প্রথম কাজ হলো তার নিজস্ব সোর্স তৈরি করা। কারণ নিজস্ব সোর্স না থাকলে পারে কখনো, কখনো সোর্স সাংবাদিককে ব্যবহার করতে পারে। কাজে আমাকে খেয়াল রাখতে হবে যে সোর্সকে ইউজ করছি আমি, যে সোর্সকে আমি ব্যবহার করছি, সেই সোর্সের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য এই তথ্য ফাঁস করে দিচ্ছে? কাউকে ফাঁসানোর জন্য ফাঁস করে দিচ্ছে? নাকি বিশ্বস্ততার সাথে আমার যে প্ল্যান, আমার যে পরিকল্পনা, সেই জায়গায় কাজ করছে? কাজে সেই জায়গাতে নিজের নেটওয়ার্ক বাড়ানোটা একটা বড় ধরনের আ বা কাজ একজন অনুসন্ধান সাংবাদিকতার জন্য। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আরেকটা বড় যেটা বিষয় অনুকরণ না। আমাদের সামনে কি YouTube এ যান, কি পত্রিকায় যান, কি বই পুস্তকের দিকে যান, বড়, বড় অনুসন্ধানী রিপোর্ট আছে।
কিন্তু একজন মৌলিক অনুসন্ধানী রিপোর্টার কখনোই কাউকে অনুকরণ করবে না, যে আমি এর মতো হব, এর মতো রিপোর্ট করব, এটা হবে না। সে হবে অনুপ্রেরণা নেবে, সেখান থেকে অনুপ্রেরণা এনে নিজেকে তৈরি করবে। আমি এমন রিপোর্ট করব যে আগামী 5-10 বছর 15 বছর আমার রিপোর্টটাকে নিয়ে আলোচনা হবে, সেটি একটি মুখ্য জিনিস থাকতে হবে। পরের যে যোগ্যতাটা সেটি হলো যে আমি যখন অনুসন্ধানী রিপোর্টার করতে যাব আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। 2টি মাত্র সোর্সের সাথে কথা বলে বা একটি দপ্তরের একটি ফাইলের নথি দেখে, নথির নোট দেখে আমি একটা রিপোর্ট করতে পারবো, সেগুলো আমার প্রাথমিক সূত্রে হবে। কিন্তু আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে নতুন বিষয়ে, দেশে বিদেশে কী কাজ হচ্ছে, আঞ্চলিকভাবে কী কাজ হচ্ছে, সেই কাজগুলি কতটা আমি অনুসরণ করতে পারবো। আমি হয়তো দেখলাম যে ইউরোপে একটা অনুসন্ধানী রিপোর্ট হয়েছে বা নর্থ আমেরিকা একটা অনুসন্ধানী রিপোর্ট হয়েছে, আমি যদি তার সঙ্গে আমার বাংলাদেশের একটা বিষয়কে কাছে আনতে পারি, দুইটিকে মিলিয়ে যদি আমি দেখি, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, এখানেও এরকম একটা রিপোর্ট হতে পারে। কাজেই এই জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। সাংবাদিকতার উপর আজকাল প্রচুর প্রকাশনা যেমন পাওয়া যায়, অনলাইন প্রকাশনা আছে, এবং ইউটিউবে অনেক ভালো ভালো রিপোর্টের তথ্য পাওয়া যায়, সেই স্টোরিগুলি দেখতে হবে। এটি দেখে কি আমি করব? একটা হচ্ছে সেখান থেকে আমি বিষয়ের ধারণা নিব। 2 উপস্থাপনা কৌশল, যে তারা কিভাবে করলেন? তা আমি করলে কি আমি এভাবে করব? আমি কি তারা যেভাবে করেছেন সেইভাবেই করব? নাকি আমার উপস্থাপনা কৌশল ভিন্নতা হবে? কারণ সাংবাদিকতা টিকে থাকবে আসলে বিষয়বস্তুর বৈচিত্র্য, উপস্থাপনা কৌশলের মধ্য দিয়ে। এই পর্যায়ে আমরা কথা বলব যে অনুসন্ধানী সাংবাদিক হওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার।